নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আরজি করের ঘটনায় উই ওয়ান্ট জাস্টিস, এই বক্তব্যে এখনো অনড় রয়েছেন প্রত্যেকে। আর সেখানেই কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে পরপর অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন। আর আজ যে দুটি বিষয় নিয়ে বারবার করে প্রশ্ন সামনে চলে এসেছে, এক অডিও ক্লিপ, এক নয় পরপর তিনটি অডিও ক্লিপ, যার বক্তব্যে রীতিমতো অসঙ্গতির জায়গা, কেন অসুস্থ, গুরুতর অসুস্থ, আর শেষ পর্যন্ত আত্মহত্যার কথা, কেন এই প্রসঙ্গ উঠে আসছে। আর অপরদিকে চাদরের রং নিয়ে ইতিমধ্যে বক্তব্য উঠে আসছে, কেনই বা এই ধোঁয়াশার জায়গা তৈরি হচ্ছে। এই পুরো বিষয় নিয়ে আলোচনা করবো এবং তারই সঙ্গে তদন্তের গতি প্রকৃতি। কিন্তু প্রথমেই যেদিকে নজর রাখবো, বারবার করে অডিও ক্লিপে তিন রকমের কথা কেনই বা উঠে এলো, সেদিকে নজর রাখবো। আরজিকর কাণ্ডের প্রথম দিনই ধর্ষণ খুনের ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর অভিযোগ করেছিলেন নির্যাতিতার মা বাবা। জি 24 ঘন্টার প্রতিনিধিকে জানিয়েছিলেন, দেহ উদ্ধারের দিন হাসপাতাল থেকে 3 বার ফোন করে 3 ধরনের কথা বলা হয়। 10:53 হসপিটাল থেকে ফোন আসে, আপনারা লোক বলছেন আপনারা একটু আসুন, অসুস্থ। ফোন করি, ফোন করলে ওনারা বলেন ওনাকে এমার্জেন্সি নিয়ে হচ্ছে। আমি কি ডাক্তার যে আমি বলবো কি হয়েছে, আপনারা তাড়াতাড়ি আসুন। কিছুক্ষণ পরে আবার ফোন এলো, এবার আমি করার পরে উনি কেটে দিলেন। তারপরে আবার কিছুক্ষণ 2-3 মিনিট পরেই আবার উনি ফোন করছেন, অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ে মনে হচ্ছে সুইসাইড করেছে। বৃহস্পতিবার সেই 3টি ফোনের অডিও ক্লিপ হাতে পেয়েছে জি 24 ঘন্টা, যা নির্যাতিতার মা বাবার অভিযোগেই শিলমোহর দিচ্ছে। একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো। সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই ওখানে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি। অডিও ক্লিপগুলি প্রকাশ্যে আসার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয়ে ফোন করা মহিলা কণ্ঠটি কার? কেন বারবার বয়ান বদল করা হলো? কেন বলা হলো আত্মহত্যার কথা? আরজি করে ধর্ষণ খুন কাণ্ডে রহস্য আরও বাড়িয়ে দিল এই 3টি অডিও ক্লিপ। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। এ নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য, বিজেপির তরফ থেকে রয়েছেন অর্চনা মজুমদার, সিপিআইএম এর তরফ থেকে রয়েছেন শতরূপ ঘোষ, শক্তি মিত্র রয়েছেন কংগ্রেসের তরফ থেকে, এবং রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। প্রত্যেকের কাছেই আসবে, কিন্তু তার আগে এই অডিও ক্লিপ নিয়ে পুলিশের কি বক্তব্য। মাত্র কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করা হয়েছে এই প্রসঙ্গ নিয়ে। আজ যখন পুরো অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, তারপর পুলিশের বক্তব্য কি উঠে আসে শোনাব। কয়েকটা অডিও ক্লিপও কিন্তু ভাইরাল হচ্ছে, যেখানে কিছু কথোপকথন আছে। তো আপনারা সবাই জানেন সেই অডিওগুলোর মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অডিও ক্লিপের মধ্যে কী আছে আপনারা জানেন। তো আমি এটাই একটু বলে দিতে চাই যে এর আগে লালবাজারে নিশ্চয়ই আপনারা অনেক প্রেস ব্রিফ এই কেসটাকে নিয়ে অ্যাটেন্ড করেছেন। তো আমরা আগে যা বলেছি এই অডিও ক্লিপগুলো কিন্তু সেটাকেই প্রমাণ করে দিচ্ছে। পুলিশ কল করে কখনোই বলেনি যে এটা সুইসাইড। পুলিশ কল করে কখনোই বলেনি কিন্তু এটা সুইসাইড। কিন্তু এই যে পরপর 3টে বক্তব্য, 3টে ফোন, এবং তাতে কিন্তু বক্তব্যের ফারাক পাল্টে যাওয়া কেন, এই নিয়ে আলোচনা করব। প্রথমে দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, বারবার করে এই প্রশ্নগুলো বা একাধিক প্রশ্নই উঠেছে, কিন্তু তার মধ্যে এই যে অডিও ক্লিপ প্রথম আমরা তুলে ধরেছিলাম, এবং বাবা আমার বক্তব্য যেটা দেখেছো, তুমিও নিশ্চয়ই দেখেছো আর কি, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে না ধোঁয়াশার চেষ্টা, কোথাও কি মনে হচ্ছে না গুলিয়ে দেওয়ার চেষ্টা?
আমি প্রথমেই সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই। দেখুন, আমি একটা কথা বলি, আমাদের যাদের যাদের প্রিয়জন হারিয়েছে এখনো পর্যন্ত এবং সেই ফোন কল যাদেরকে অ্যাটেন্ড করতে হয়েছে হাসপাতাল থেকে, আমাদের প্রত্যেককে হাসপাতাল থেকে প্রথমে ফোন করে এই কথাটাই বলা হয়েছে যে আপনার যিনি প্রিয়জন ভর্তি রয়েছেন তিনি খুব অসুস্থ, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমার ধারণা আপনার দর্শকরা যারা টেলিভিশন চ্যানেল দেখছেন তারা প্রত্যেকে যদি কখনো এই খবর পেয়ে থাকেন, তাদেরকে প্রত্যেককে একদম মারা গিয়েছেন যে এই খবরটা ডাইরেক্ট কখনো হাসপাতাল দেয় না, চিরকাল এই কথাটাই বলে আসছে যে অসুস্থ, তাড়াতাড়ি আসুন। এই অবধি ঠিক আছে। তার পরবর্তীকালে তিনি গুরুতর অসুস্থ, আমরা ভর্তি করছি। স্বাভাবিকভাবে কেউ যদি মারা গিয়ে থাকে তাহলে হাসপাতালের তরফ থেকে পরিবারকে যদি জানানো হয়, ডাইরেক্ট মারা গিয়েছে এই কথাটা তো বলা হয় না। বারবার ফ্যামিলির তরফ থেকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে কী হয়েছে বলুন না, কী হয়েছে বলুন না, তখন হয়তো একটা উত্তর। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে লাস্টেই আত্মহত্যার কথাটা বলা নিয়ে। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যিনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে কলটা করলেন, এই অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করে আত্মহত্যার কথা বলেছেন, এটা প্রথম দিন যখন থেকে ফ্যামিলি বলেছে, মানে আজ থেকে প্রায় 10-12-15 দিন আগে থেকে, তবে থেকে আমরা জানতে পারছি। কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপার ব্যক্তিটা এখনো পর্যন্ত সামনে আসেননি। এখনো পর্যন্ত কোনো সংবাদ মাধ্যম তার কাছ অবধি পৌঁছতে পারেনি, তার ট্রেস পাওয়া যায়নি, তার কোনো একটা বাইট বা তিনি কেন এই কথাটা বললেন। আমার মনে হয় সেই ব্যক্তি যিনি এই কথাটা বলেছিলেন তিনি কি পরিস্থিতিতে বলেছিলেন, কেন বলেছিলেন, এটা ওই পরিস্থিতিতে থাকা ব্যক্তিই বলতে পারবেন। কারণ ওই ঘটনা, যখন একটা ঘটনা ঘটছে, আমরা কিন্তু আজকে বিশ্লেষণ করছি ঘটনাটা ঘটে যাওয়ার প্রায় 20 দিনের মাথায়, আর সেই ঘটনাটা যখন ঘটেছে তখন সেই ঘটনাটা ঘটেছে 2-2.5 ঘন্টার ব্যাপার। ফলে সেই পরিস্থিতিতে কে কী কথা বলেছে এবং সেই আত্মহত্যার কথাটা কেন বলেছিল, কী কারণে বলেছিল, এটা সবচেয়ে বেটার এই অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় নিয়ে যিনি কথাটা বলছেন তিনিই বলতে পারবেন। ফলে আমার সমস্ত সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, কিংবা সেই ব্যক্তির কাছে যিনি এই অ্যাসিস্ট্যান্ট সুপার পরিচয় দিয়ে কথা বলেছিলেন, তিনি আদৌ অ্যাসিস্ট্যান্ট সুপার কিনা, যদি হয়ে থাকেন তাহলে কেন বললেন, তার আমার মনে হয় মিডিয়ার সামনে আসা উচিত, তার জনসমক্ষে আসা উচিত, এসে পাবলিকের সামনে এটা ক্লিয়ারলি বলা উচিত যে কেন তিনি সেই মুহূর্তে আত্মহত্যার কথাটা বলেছিলেন, কী পরিস্থিতিতে দাঁড়িয়ে বলেছিলেন। দেখুন, সেই পরিস্থিতিতে অনেক কিছু হয়ে থাকতে পারে। সুইসাইডের কথাটাই কেন তিনি বললেন, সেই মুহূর্তে তিনি কোনো প্রেশারে পড়েছিলেন কিনা, সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি হকচকিত হয়ে গিয়েছিলেন কিনা, এই অনেক কিছু ব্যাপার থাকতে পারে। কিন্তু কেন আত্মহত্যার কথাটাই বললেন, আবার বলছি এটা সবচেয়ে বেটার এক্সপ্লেনেশন তিনিই দিতে পারবেন ওই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আমি হাসপাতালের মুখপাত্র নই। কিন্তু একাংশের তরফ থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে যে ক্যাম্পেইনটা প্রথম থেকে একটা করা হচ্ছিল, যে পুলিশের তরফ থেকে প্রথম রটানো হয়েছে যে এটা আত্মহত্যার ঘটনা, এটা কিন্তু বারবার তার পরিবারের লোকজনও বলেছেন, তার মা বাবাও বারংবার বলেছেন, এবং আজকের এই কল রেকর্ডিংটাতেও এটা প্রমাণ হয়ে যায় যে পুলিশের তরফ থেকে কখনোই আত্মহত্যার কথা ফ্যামিলিকে জানানো হয়নি। এটা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও আমরা সন্দেহ, হাসপাতাল কর্তৃপক্ষ বলতে অ্যাসিস্ট্যান্ট সুপার, তিনি আদৌ অ্যাসিস্ট্যান্ট সুপার কিনা, যদি সত্যি কেউ হয়ে থাকেন তাহলেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এটা ফোন করে বলা হয়েছিল বা ফোন করে জানানো হয়েছিল। আমি আবার বলছি, ইমিডিয়েট বেসিসে ওই ঘটনা ঘটার পর ওই কয়েক ঘন্টার মধ্যে তার পরিবারের লোককে জানানো এবং পরিবারের লোকের থেকে ক্রমাগত যে জানতে চাওয়া, এটা খুব স্বাভাবিক। আমি যদি জানতে পারি আমার পরিবারের কেউ অসুস্থ এবং আমাকে ভাবে ডাকা হচ্ছে গুরুতর অসুস্থ বলে, তো স্বাভাবিকভাবে আমিও বারবার জিজ্ঞাসা করবো যে আমাকে সত্যি কথাটা বলুন, কি হয়েছে। ফলে যাকে আমি প্রশ্নটা করছি তার এবং আমার সেই দুজনের কাছেই সেই মুহূর্তটা যথেষ্ট আকস্মিক মুহূর্ত। ফলে স্বাভাবিকভাবে এই ব্যাপারটা তিনি ক্লিয়ার করতে পারবেন, আমরা চাই তাড়াতাড়ি ক্লিয়ার করুন, এবং এই আত্মহত্যার কথাটা কেন বলা হয়েছিল, কী জন্যে বলা হয়েছিল, আমার মনে হয় এটা সবার সামনে আসার দরকার। এক্স্যাক্টলি, এটা ক্লিয়ার হওয়া তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গা, এবং তুমি যে কথাটা বললে, অর্থাৎ মূলত যে ইতিমধ্যে অডিও ক্লিপ ভাইরাল হলো এবং যিনি বললেন তারও কিন্তু সামনে আসা উচিত। অর্চনা দিয়ে, একদিকে তো বিজেপি নেত্রী আর অপরদিকে পেশায় কিন্তু আপনি চিকিৎসক, সেই হিসেবে দেবাংশুর কথা সূত্র ধরে প্রথমেই এই জাতীয় ঘটনার ক্ষেত্রে মৃত্যুর সংবাদ দেওয়ার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্বের জায়গা, এবং তারপরে 1, 2, 3 নম্বর ফোনে আত্মহত্যার কথা, এখানেই কি প্রশ্ন নয়? তৃণমূলের মুখপাত্র ছোট ভাই দেবাংশু বেশ খানিকক্ষণ ধরে হাত পা নেড়ে বুঝিয়ে বাজিয়ে অনেক কিছু বললেন। আদপি দেবাংশু কেন, পুলিশ, হাসপাতাল এবং সকলে আমরা জানি কোন নাম্বার থেকে ফোনটা গেছে। সেই নাম্বারটা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপারের নাকি বাগবাজারের বা বড়বাজারের কারো, সুতরাং নাম্বার ভেরিফাইড। ওই নাম্বার থেকে ওই সময়ে ওই ঘটনার ওপরে বিবৃতি দিয়ে বাড়ির লোককে ডেকে কে পাঠাতে পারে? ওই অফিসে যারা চাকরি করে তারা, অ্যাসিস্ট্যান্ট সুপার না হোক, অ্যাসিস্ট্যান্ট সুপার যাকে বলেছেন তিনি করেছেন, এতে তো কোনো ভুল নেই, এটা পাগলেও বোঝে। প্রথম কথা এটা, সাপ্রেস করে কিছু হয় না। দ্বিতীয় কথা হলো, একটা সুন্দর ছোট্ট ভিডিও এসেছিল, আজকেই দেখলাম, সেটাতে দেখাচ্ছে যে ফোন করে বলা হচ্ছে আপনার মেয়ে অসুস্থ, এক্ষুনি আসুন, এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে। পেশেন্টটিকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে এবং এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে, আপনারা এমার্জেন্সিতে আসুন।
এমার্জেন্সিতে যদি আসবে, সেখানে যদি মারা যাবে, তাহলে তাকে আবার কেন ওই ক্রাইম সিন যেখানে সেমিনার রুম সেখানে নিয়ে আবার সাজিয়ে গুজিয়ে রেখে দেওয়া হলো? হু ডিড ইট? আমি অন্য কথার মধ্যে যাচ্ছি না। প্রথমে তো এটা বলছে মাথার গন্ডগোল আছে, সাইকিক, ওই ব্যাপারগুলো বাদ দিলাম। আত্মহত্যা করেছে, বাদ দিন, সেগুলো বাদ দিয়েও যেই পয়েন্টসগুলো। তারপরে নেকেড আই অ্যাপিয়ারেন্স আমি নিজে দেখেছি। আমি একটার সময় গিয়ে মেয়েটির একদম যেভাবে একটা আপার গার্মেন্টসের একটা পার্ট ছিল না, লোয়ারটা পুরো খোলা ছিল, সারা মুখে স্ক্র্যাচ, যেভাবে প্রতিরোধ প্রচুর, মানে ব্রুজ, মানে যেভাবে ওর ওপর একটা প্রতিরোধের মারাত্মক চিহ্ন, যে কোনো সাধারণ মানুষ দেখে বুঝবে তার উপর একটা শারীরিক মারাত্মক। পুলিশ কমিশনার যখন স্টেটমেন্ট দিলেন ফর দ্য ফার্স্ট টাইম ওই দিন সন্ধেবেলা, সেখানে শুনলাম একটা ঘটনা ঘটেছে, একটা ডাক্তার নামটা বললেন এবং তিনি মারা গেছেন। একবারও বললেন না তার উপর শারীরিক নির্যাতন হয়েছে, তাকে রেপ করা হয়েছে, তাকে তার মুখে আঘাতের চিহ্ন, এই অবস্থায় কর্মক্ষেত্রে রাত্রিবেলা তার এইটা হয়েছে, আমরা সকাল 10টার আগে জানতে পারিনি। সেগুলো কিছুই বলছেন, সেখানেই তো প্রশ্ন, আড়াল করার অভিযোগ। তার মানে সমস্ত ঘটনাগুলো, আরজি করের এই ঘটনাগুলো, দেখুন আমি আরজি করের এক্স স্টুডেন্ট, আমি এখানে পড়াশুনো করেছি, আমরা আজ থেকে এখানে পাশ করেছি, রাতের বেলা ডিউটি করেছি এখানে। আমাদের সময় আমরা মানে রাত্রিবেলা হাসপাতালে কেউ আমাদের ডাক্তারদের ওপরে বা পিজিটিদের ওপরে কেউ কোনো মানে এইসব কথা তো দূরস্থ, আমরা বসিং করতাম। মানে মেয়েরা রাত দখল করে যে আওয়াজ উঠেছে না, আমরা যারা গাইনি ডিপার্টমেন্টে, আমার তো চেস্ট ডিপার্টমেন্ট ছিল না, আমি গাইনি ডিপার্টমেন্টে তারা সারা হাসপাতাল রাজ করতাম। কে কোথায় ঘুমোচ্ছে তাকে ঘুম থেকে তুলে চল চা খাবি চল, আর একটা সময় লেবার রুম শেষ করে চালা ঘুমোচ্ছে। আমার এখনও মনে আছে তার স্টোভে নিজেরাই আগুন লাগিয়ে চা খেয়ে 3টের সময় উঠলাম। সারা হাসপাতাল ঘুমাচ্ছে, রুগীরা ঘুমাচ্ছে, ডিপার্টমেন্ট ঘুমাচ্ছে। কোনো দিন ভুল করে মনে হয়নি নিজের হাসপাতালের গলিতে গলিতে রন্ধে রন্ধে এত বেশি করাপশন, এত ধর্ষক, এত চোরেরা ডাকাতরা লুকিয়ে আছে। প্রাক্তন আরজিকর হিসেবে নিশ্চয়ই বক্তব্য থাকবে, আমি আসবো, যেহেতু অন্যান্য অতিথিরা রয়েছেন প্রত্যেকের কাছে সঙ্গে ব্ল্যাঙ্কেটেরও একটা বিষয় রয়েছে। একটু শতরূপ, কোথাও কি ধামাচাপা বা আড়ালের চেষ্টা নয়? যে প্রশ্ন কিন্তু বারবার করে উঠে এসেছে। দেখুন, দেবাংশু যে কথাটা বললো এটা ঘটনা। হাসপাতাল থেকে ফোন করার সময় অনেক সময় মৃত্যুর খবর সরাসরি বলেন না, বাড়ির লোককে খুব অসুস্থ, আপনারা এক্ষুনি আসুন, এগুলো বলেন, এটা ঘটনা। কিন্তু আবার এইটাও ঘটনা যে যখন মৃত্যুর খবরটা বলছে তখন মৃত্যুর কারণটা মিথ্যে বলে না, ভুল বলে না। একজন মানুষ যদি ফাইনালি জন্ডিসে মারা যায় তাহলে কেউ বাড়িতে ফোন করে বলে না যে কলেরায় মারা গেছে। তেমন কেউ যদি খুন হয়ে থাকে বাড়িতে ফোন করে, তার যাতে শুনতে একটু ভালো লাগে বাড়ির লোকের, যাতে মৃত্যুর খবরটা খুব আনন্দদায়ক হয়, তার জন্য বলে না যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। অতএব এই সমস্ত ফালতু কথা বলে লাভ নেই, পরিষ্কার এখানে ঘটনা লোকানো হয়েছে। দেবাংশু যে কথাটা বললো এটা ঘটনা, যে আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে যেই ফোন করে থাক না কেন তার সামনে আসা দরকার। কিন্তু ঘটনাটা হচ্ছে 4 দিন যখন কলকাতা পুলিশ তদন্ত করেছে তখনও সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকে খোঁজার কোনো চেষ্টা করা হয়নি, এবং তারপরে যখন আজকে এতদিন ধরে সিবিআই তদন্ত করছে, সিবিআইও কোনো চেষ্টা করছে না। আমরা সন্দীপ ঘোষকে নিয়ে এত আলোচনা শুনছি, কিন্তু সত্যি কথা বলতে এই বাড়ির লোককে ফোন করে যে অ্যাসিস্ট্যান্ট সুপার এই কথাটা বলেছেন তাকে নিয়ে না পুলিশ না সিবিআই কেউ কোনো মাথা ঘামাচ্ছে না। কেন? এটা আমাদের কাছে যুগপৎ রহস্য। কেন প্রথম দিন থেকে মেয়েটির বাবা মা বলে আসছে যে অ্যাসিস্ট্যান্ট সুপারের অফিস থেকে আমাদেরকে ফোন করে বলা হয়েছিল, এবং তারা ঠিক যেটা বলেছিলেন অক্ষরে অক্ষরে তারা যে সত্যি কথা বলেছিলেন, কোনো মিথ্যে কথা বলেনি। আমার অভিজ্ঞতা আছে, আমি নাম করবো না, তৃণমূলেরই এক মুখপত্র রিজু ঘোষাল, মানে আমি নাম করবো না বলতে আমি চ্যানেলের নাম করবো না, আমার সামনে বসে বলছে বাবা মাকে প্রায় মিথ্যেবাদী বলে ইন্ডিকেট করে, যে আদৌ যে ফোন এসেছিল তার তো কোনো প্রমাণ নেই, তার তো কোনো রেকর্ড নেই। আজকে রেকর্ড সামনে এসছে, মেয়েটির বাবা মাকে ওরা মিথ্যেবাদী সাজানোর চেষ্টা করেছে, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে তারা মিথ্যে কথা বলছেন না। আজকে ইন্দিরা মুখার্জি বলে এই পুলিশ অফিসার, এনার লজ্জা করে না আজকে তিনি আবার এই ঘটনাটাকে নিয়ে সামনে এসছেন? কদিন আগে সেমিনার রুমের ঘটনা নিয়ে মিথ্যে কথা বলতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন। উনি বলেছিলেন নাকি সাদা চাদর দিয়ে একটা জায়গায় কর্ডন করা ছিল, মেয়েটির বাবা মা বলে দিয়েছে আদৌ কোনো কিছু কর্ডন করা ছিল না। এই কদিন আগে মিথ্যে কথা বলতে গিয়ে ধরা পড়েছেন, আজকে সে ভদ্রমহিলা আবার প্রেস কনফারেন্স করছেন। চক্ষু লজ্জা বলে কোনো জিনিস নেই। তিনি আজকে বলছেন যে নতুন করে কোনো ঘটনা এগুলো আমরা আগে জানতাম, ভালো কথা, আপনারা জানতেন, কিন্তু জেনে আপনারা করেছেনটা কি? এবং শুভ্র, আমি শেষ যে কথাটা বলবো এখানে, দেখো প্রশ্নটা হচ্ছে না একটা ফোন ওনাদের কাছে গিয়ে আত্মহত্যা বলেছিল না খুন বলেছিল, প্রশ্নটা সেইটা না। আমাদেরকে মনে রাখতে হবে একসঙ্গে একাধিক ঘটনা ঘটেছিল। একদিকে যখন মেয়েটির বাড়িতে ফোন করে মৃত্যুটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল, মেয়েটির বাবা মা আসার পরে মেয়েটির মুখ দেখতে দেওয়া হয়নি, সেমিনার রুমে মাছের বাজার বসে গেছে কিন্তু
মেয়েটির মাকে তখনও ঢুকতে দেওয়া হচ্ছে না, ওনারাই বলেছেন। তারপরে টালা থানায় বসিয়ে রেখে তাদেরকে না জানিয়ে বডিকে সোদপুরে রওনা করে দেওয়া হলো। ততক্ষণে তৃণমূলের লোকাল কাউন্সিলার্স তার বাড়িতে গিয়ে উপস্থিত, তারা তড়িঘড়ি করে বডিটাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। এক সেকেন্ড, এমনকি থানার তোমরা সেই শ্মশানের যে ডোম, তারও এখন বক্তব্য সামনে এসছে, তার সামনে আরও 2টো মৃতদেহ ওয়েটিংয়ে ছিল। তড়িঘড়ি করে তৃণমূলের নেতারা সেই মৃতদেহগুলোকে টপকে এই মৃতদেহটাকে পুড়িয়ে দিল, যাতে দ্বিতীয় কোনো পোস্টমর্টমের সুযোগ না থাকে। সব কিছু মিটে যাওয়ার পরে ভোরবেলা যে বডি পাওয়া গেছে তার জন্য রাত্রির 11:15টার সময় গিয়ে এফআইআর করা হলো, যেটা নিয়ে সুপ্রিম কোর্টের জাস্টিস পর্যন্ত বলেছেন যে 30 বছরের জীবনে আমি কোনোদিন এই ভূমিকা পুলিশের দেখিনি। এই সব কিছু ঘটনা, তারপরে 14 তারিখ রাত্রিবেলা সেই সেমিনার রুমকে ভাঙচুর করার চেষ্টা, তারপর রিপেয়ারিংয়ের নাম করে তার পাশের ঘরটাকে ভাঙচুর করে ক্রাইম সিন নষ্ট করার চেষ্টা। সুতরাং এই আমি যেটা বলার চেষ্টা করছি তা হচ্ছে এই ফোন কলটাকে তো আলাদা করে দেখলে চলবে না। এই ফোন কলটা এবং এই যাবতীয় সবকিছু ঘটনা একসাথে এটা প্রমাণ করছে যে কোনো কিছুকে আড়াল করার চেষ্টা হচ্ছিল। আচ্ছা বলো, এই যে ভিডিওটা তোমরা এখন দেখাচ্ছ, যে ক্লিপটা দেখাচ্ছ সেমিনার রুমের ভিডিও, তুমি বলো তো একটা মৃতদেহ পাওয়া গেছে, এই সন্দীপ ঘোষের আইনজীবী সেই ঘটনাস্থলে কি করছে, সেখানে কি করছে, তার কি কাজ আছে সেখানে? সুতরাং এই যে গোটা কভার আপের ঘটনাটা দেখো, আজকে তৃণমূল সমালোচনা করতে গেলে বানতলার কথা বলে, ধানতলার কথা বলে, অন্যান্য জায়গার কথা বলে। এটা ঘটনা, যেখানেই এরকম কোনো ঘটনা ঘটবে বিরোধী পক্ষ সরকার পক্ষের বিরুদ্ধে প্রশ্ন তুলবে, কিন্তু সেই প্রশ্নটা হয় সরকারের গাফিলতি, পুলিশের গাফিলতি, দোষ ত্রুটি এইগুলোকে নিয়ে। কিন্তু আজকে যে সরাসরি সরকারের এবং পুলিশের ধর্ষককে আড়াল করার প্রমাণ পাওয়া যাচ্ছে, আজকে যে এই প্রশ্ন উঠছে যে সরকার তোমার, শাসক তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়, এইটা কেন প্রশ্নটা উঠবে? প্রশ্ন অনেক, তার উত্তর খোঁজার আমরা চেষ্টা করব না। প্লিজ দেবাংশু, অনেকের কাছে যেতে হবে, শক্তিদার কাছে আসবো। শক্তিদার, ঠিক এই জায়গায় এবং যে অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং যা আমরা ইতিমধ্যেই তার বাবা মার যে বক্তব্য উঠে এসেছিল, যেখানে প্রশ্ন তোলা হয়েছিল, একদম শেষের যে বক্তব্যটা, সেখানে যদি দেখেন যে যিনি ফোন করছেন তিনি কিন্তু বলছেন যে আমরা এখানে অনেকে রয়েছি, চলে আসুন, এ কথাও কিন্তু বলেছেন শক্তিদা। তার মানে কি কোথাও ধামাচাপা দেওয়ার প্রসঙ্গ উঠে আসছে না? দেবাংশু, প্রথমেই তোমাকে বলি যে তুমি আমার নামটা শক্তি মৈত্রর জায়গায় মিত্র করেছো, এটা একটু কারেকশন করে নাও। দেবাংশু কোনো কথা এখনো বলেনি। দেবাংশু সরি, শিলাদিত্য, বলুন, ঠিক আছে, শিলাদিত্য, ওটা মৈত্র করে নাও। প্রথম কথা হচ্ছে একটা খুব ক্লিয়ার কথা, একদম টোটালি ব্যাপারটাকে অন্যদিকে টার্ন করাবার একটা রাজনৈতিক বলো, প্রশাসনিক বলো, সরকারের বলো, ট্যাম্পারিং না, টোটাল দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার একটা স্ট্রেট চেষ্টা করা হচ্ছে। এই কারণেই আজকে যে অডিও ক্লিপের ভাইরালটা তোমাকে দেখানো হলো, অ্যাসিস্ট্যান্ট সুপার আজকে এতদিন পর 4 দিন রাজ্য সরকারের পুলিশ দেখেছে, এতদিন সিবিআই দেখছে, 9th আগস্ট ঘটনা ঘটেছে, আজকে 29th আগস্ট। বাংলার মানুষের একটাই ডিমান্ড, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচারটা চাই। কতগুলো জায়গায় ধোঁয়াশা ব্যাপার হয়ে আছে, তুমি চিন্তা করো, বাবা মাকে বলা হচ্ছে যে একজন ডক্টর ডিউটি করছেন, তিনি রাত্রি 2টোর সময় তাকে বলা হলো অসুস্থ, তারপরে বলা গুরুতর অসুস্থ, কখনো বলা হচ্ছে তার নিউরো প্রবলেম আছে, তারপরে বলা হলো মারা গেছে। কোনো দিন এইভাবে কোনো মেসেজ কোনো দিন কোনো হসপিটাল থেকে পাঠানো হয় না। 2 নম্বর কথা হচ্ছে তাদেরকে টালা থানায় বসিয়ে রাখলো, বসিয়ে রেখে বডিটাকে পাঠিয়ে দেওয়া হলো যেখানে মানে বডিটা পোড়ানো হয়েছে, তার আগে 2টো কিউ ছিল, সেই 2টো কিউকে স্টপ করে দিয়ে, এবং যেহেতু ওই জায়গাটা তৃণমূল অধ্যুষিত জায়গা নাটাগড়, সেখানকার কাউন্সিলর পৌঁছে গেলেন, কাউন্সিলর পৌঁছে গিয়ে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হলো। তাহলে একটা কথা আমি যেটা জানতে চাই, আমার এটা প্রশ্ন, রাজনীতির ঊর্ধ্বে, আমি কংগ্রেসের মুখপত্র, আজকে সন্দীপ ঘোষের ব্যাপারটা কি? দুয়ারে সিবিআই এর মতো হয়েছে, আজকে 13-14 দিন রোজ সিবিআই যাচ্ছে, উনি সকাল থেকে রাত্রি পর্যন্ত বিবৃতি দিচ্ছেন, বাড়ি চলে আসছেন সেজে গুজে, তার লয়ার ওই ঘটনাস্থলে কি করছিল? শক্তিরা, এক্স্যাক্টলি সন্দীপ ঘোষ প্রসঙ্গে বিশেষ করে তদন্ত কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা জানার চেষ্টা করব, কিন্তু অরিন্দম দা, ঠিক এই জায়গাতেই প্রশ্ন, অর্থাৎ ধোঁয়াশার জায়গা কোথাও কি পরিকল্পনা করে তৈরি করা হয়েছে? শক্তিবাবু আর অন্যান্য দুজন যে বক্তব্য, ওনাদের সাথে আমি এক সম্পূর্ণ সহমত যেটা বলেছেন। দেবাংশুবাবুর একটা বক্তব্য সেটা বলেছেন যে অ্যাসিস্ট্যান্ট সুপার যেটা বলেছে সেটা ভেরিফাই করা দরকার। এর সাথে আমি তাহলে একটা কথা বলি, সন্দেশখালীতে গঙ্গাধর কয়ালের যখন নাকি ভিডিও স্পার্ট হলো, সেটা কি এফএসএল হওয়ার আগে কি এটা স্প্রেড করা হয়েছিল? সাথে সাথে বলে দেওয়া হয়েছিল। এবার আপনাকে বলি, আপনারা প্রথম বলছেন তথ্য প্রমাণের লোপাটের চেষ্টা, হোয়াই?
আজকে তাহলে হাইকোর্ট যে অবজারভেশন দিচ্ছে, সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিচ্ছে, হাইকোর্ট তো স্পষ্ট বলে দিয়েছে দেরি হলে তথ্য লোপাট হয়ে যাবে। আবার সুপ্রিম কোর্ট বলেছে যেটা খামটা দিয়েছিল সেখানে বলেছে তথ্য লোপাট। আজকে তো আমরা পেপারে দেখছি, বিভিন্ন জায়গায় তো দেখছি অলরেডি। আপনি আমাকে বলুন, যদি তার মধ্যে কোনো ক্রেডিবিলিটি না থাকে তাহলে IMA, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, তার বাড়িতে যখন যায়, আপনার ভিডিওটা তখন দেখিয়েছিলেন যে সেখানে তার মা উইথ এ ভেরি পিটিয়াস টোন কি বক্তব্যগুলো রাখছিল, আশেপাশের লোকের সাথে গিয়েছিল, তারপরে কালকে দেখলাম তাকে সাসপেন্ড করেছে এমনিতে। আফটার পেরুজিং অল রেলিভেন্ট পেপারস অ্যান্ড কনসাল্টিং উইথ আদার, দেখেছে যে এটা একটা সিরিয়াস অফেন্স। ইন্ডিয়াতে গিভেন ওয়ান এক্সাম্পল যে আজকে IMA কোনো ডাক্তারকে এরকম একটা পোস্টে তাকে সাসপেন্ড করে। এবার আপনাকে বলি, আপনার যে বক্তব্যগুলো বলছেন, প্রথম দিন অসুস্থ, ঠিক আপনি ধরেছেন, প্রথম ফোন, তারপরে দ্বিতীয় ফোন সিরিয়াস, আর থার্ড কোন হচ্ছে কমিটেড সুইসাইড। আচ্ছা আপনি আমাকে বলুন তো, সদিচ্ছা যদি থাকে তাহলে এই যে ফোন কলগুলো গেল, এই ভদ্রমহিলা যে আজকে ভিকটিমের মা যে বক্তব্যগুলো রাখছে, ইফ ইট ইজ ফ্যাক্ট, সদিচ্ছা যদি থাকে বাবু, আজকে কিন্তু ফোন কল থেকে ইজিলি বের করে। আদৌ কি সদিচ্ছা আছে টু ট্রেস আউট দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট? সাধারণ মানুষ থেকে শুরু করে চাওয়ালারা পর্যন্ত জানে যে কিভাবে, কেন আজকে বলছি, কেন আপনি বলছেন কাদের সদিচ্ছার কথা বলছেন? এই মুহূর্তে সিবিআই কাছে তদন্ত হয়, তার আগে ছিল কলকাতা পুলিশ অথরিটি প্লাস হসপিটাল অথরিটি। কেন আপনাকে বলছি, দেখুন পোস্টমর্টম রিপোর্ট টাইম দিল, ডেথ হচ্ছে গিয়ে আজকে 9 তারিখে, আজকে কি দিচ্ছে 3টে থেকে 6টা বলছে। ইট ইজ সারপ্রাইজিং। শ্মশানের ডেথ সার্টিফিকেটে ডেথ টাইম লেখা হচ্ছে 12:44। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? আমরা যারা পোস্টমর্টম বলছি, আপনারা বলছেন, শুনুন, থানাতে যদি কেউ মারা যায় হসপিটালে, যখন এডুকেশন প্রোগ্রামগুলো হয় যাতে না হয় তার জন্য প্রথম থানাকে ফোন করে যে আপনারা অফিসার নিয়ে চলে আসুন, আমরা সাথে সাথে চলে যাই। এবং আপনি জানেন ওখানে সুরতাল রিপোর্টের নিয়মটা কি, একের পর এক প্রত্যেকগুলো জিনিসে ভুল, প্রত্যেকটা জিনিসে ভুল। সুরতাল রিপোর্টে ভুল, PM রিপোর্ট কালকে আমি দেখলাম ডাক্তার বলছে, আমাকে বলেছে অ্যাজ আই এম আস্কড আই জাস্ট পুট মাই সিগনেচার। হোয়াট ইজ দিস? আমরা যে বক্তব্যগুলো রাখছি সেগুলো পেপার দেখে শিলাজিৎ বাবু, আমরা বক্তব্য রাখছি অবজারভেশন অফ হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট। আমরা তো কেস ডকেট দেখতে যাচ্ছি না কত স্কোয়ার ফিটের মধ্যে। ওটা কি একটা নাটক হচ্ছিল যে টিকিট কেটে সব ধরেছে 4-5 জন? এবং কারা গেছিল আপনারা দেখুন, কারা গেছিল, অটোপসি সার্জন থেকে শুরু করে আজকে FSL এর থেকে শুরু করে কি সুন্দর প্ল্যানটা তৈরি করেছে, যেটা আজকে প্রমাণিত, সাধারণ মানুষ যেটা প্রমাণিত। আমাদের তথ্যটাই আসুন, এই তথ্যটা আসতে হবে আপনাদের। কিসের প্রমাণিত বলছেন? প্রমাণিত মানে যে আজকে ভিডিও একটা দেখাচ্ছে যে কত স্কোয়ার ফিটের মধ্যে, 11 স্কোয়ার ফিটের মধ্যে 3-4 জন নাকি ঢুকেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওটাতে কি করে ঢোকে? প্লেস অফ অকারেন্স ইজ ভেরি ভাইটাল। এটা হচ্ছে জাস্ট চোখের মনির মতো। একটা রোড অ্যাক্সিডেন্ট হলে আমরা ছুটে যাই, ব্যারিকেড করি, বৃষ্টি পড়লে ছাতা রাখি যাতে ট্রেস অ্যান্ড ক্লোজগুলো নষ্ট না হয়, টু নো দ্য ট্রুথ। আজকে যদি সেই জিনিসটা থাকতো তাহলে এত আন্দোলন হচ্ছে। আচ্ছা আরেকটা শেষ করছি, আমি আপনাকে 1000 থ্যাঙ্কস জানাই। 10 তারিখে আপনি যখন আমাকে আরজি কলে নিয়ে গিয়েছিলেন, আপনাদের অনুষ্ঠানের পরে ডাক্তাররা যখন চিৎকার করে বলছিল, অরিন্দম বাবু আমরা চিৎকার করছি, আমাদেরকে বলছে যে ওটা আনন্যাচারাল ডেথ, আমরা ডাক্তার, আমরা চিৎকার করছি এটা আনন্যাচারাল ডেথ হতে মানে এইভাবে মাল্টিপল ইনজুরি। চিৎকার করার পরে আজকে ডাক্তার শুরু করে মিডিয়া হাজির হয়েছে। হোয়াট ইজ দিস? একটা মানুষের মৃত্যু হয়েছে, হুইজ আনআইডেন্টিফাইড ডেড বডি। আপনি আমাকে বলুন, আনআইডেন্টিফাইড ডেড বডি। ও একটি মেয়ে দীর্ঘদিন ধরে ওখানে কাজ করছে, আনআইডেন্টিফাইড ডেড বডি করে আজকে সুপ্রিম কোর্ট যেটা ধরেছে। ইউডিকে স্টার্ট হয় কি করে আপনি আমাকে বলুন না? আনন্যাচারাল ডেথ। তারপরে আবার সিন অফ ক্রাইমটা দেখুন, রাত্রেবেলা 11টার সময় এটা সিল করছে। হোয়াট ইজ দিস? আমি আপনাকে বলছি, আমি চাচ্ছি জাস্টিস। জাস্টিস মানে কি? জাস্টিসের সাথে আমি চাইছি দোজ হু আর দ্য কনস্পিরেটর, তাদের এগেনস্ট আজকে অ্যাকশন নিতে হবে। কারণ কি, এটা যদি হাই লেভেল থেকে যদি ইনস্ট্রাকশন না আসে, হাইকোর্ট যখন বলছে আজকে রেজিগনেশন দিচ্ছে, রেজিগনেশন দেওয়ার পরেও আজকে স্বাস্থ্য দপ্তর তাকে কেন হিজ ক্রাউন্ড অন প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা আজকে IMA ধরেছে এই পয়েন্টটা, আজকে সুপ্রিম কোর্ট ধরেছে এই পয়েন্টটা। অতএব এই ক্ষেত্রে দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার। আপনার প্লিজ হাত জোর করে বলছি, আপনার তথ্য প্রমাণের লোপাটের চেষ্টাটা বলবেন না। আপনারা বলুন তথ্য প্রমাণের লোপাট অলরেডি বহু জায়গায় 80% শেষ হয়ে গেছে। দেবাংশু, আচ্ছা আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে, হ্যাঁ একদম সংক্ষেপে বলি। আমার কয়েকটা প্রশ্ন আছে যেগুলো লজিক্যালি আমার মাথাতে আসছে। সেটা হচ্ছে, দেখুন বাবা মা ওই স্পটে পৌঁছানোর পরেও কি তাদেরকে কেউ বলেছিল এটা আত্মহত্যা? বাবা মা স্পটে পৌঁছানোর পর যখন তারা দেখতে পেলেন তাদের মেয়েকে, সেই 3 ঘন্টা পরেই যখন দেখতে পেলেন তাদের মেয়েকে, তখন কি বাবা মার স্বাভাবিকভাবে ওখানে কি আত্মহত্যার কথা বলার মতো জায়গা ছিল? আমার বক্তব্য হচ্ছে, এর ঘটনার পরে কি পোস্টমর্টেম হয়নি? যে পোস্টমর্টেম হয়েছে সেই পোস্টমর্টেমের রিপোর্টে কি ধর্ষণ উল্লেখিত নেই? সেই পোস্টমর্টেমের রিপোর্টে কি আঘাতের চিহ্ন উল্লেখিত নেই? সবই উল্লেখিত আছে।
ধর্ষণের কথা পোস্টমর্টমের রিপোর্টে উল্লেখিত আছে এবং ওই পরিস্থিতিতে যাওয়ার পর কিন্তু মা বাবা বুঝতে পেরে গিয়েছিলেন বা জানতে পেরে গিয়েছিলেন তাদের মেয়েকে দেখার পর যে এই ঘটনাটা আত্মহত্যার ঘটনা নয়, এই ঘটনাটা একটা খুন, মার্ডার, একটা অস্বাভাবিক মৃত্যু যেটার পেছনে অন্য কিছু থাকতে পারে। তাহলে আমি বলছি না, আমার প্রশ্ন অন্য জায়গায়, তাহলে যদি মা বাবা ওখানে পৌঁছানোর পরে জানতে পেরেই থাকেন বা বুঝতে পেরেই থাকেন মৃত্যুর আসল কারণটা কি, তাহলে 2 ঘন্টার জন্য কেউ মিথ্যাটা বলবেন কেন? যেখানে এটাই তো আমি বলছি যে 2 ঘন্টা মানে মা বাবা আসার পরেই এখানে সত্যিটা জেনে যাবে, সেখানে তারা বাড়িতে আছে। এটা কার উদ্দেশ্যে, কে মিথ্যে কথা বলবে কেন, এই প্রশ্নটা কার উদ্দেশ্যে? হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আমি বলছি ফোন করে যে বলেছে সে এই মিথ্যেটা বলতে যাবে কেন ফর অনলি 2 আওয়ার্স, যেখানে মা বাবা আসার পরেই তারা প্রকৃত ঘটনাটা জেনে যাবে। কিন্তু আত্মহত্যার কথা তুমিও তো শুনলে, যে অডিও ভাইরাল হয়েছে সেখানে তো সব শেষে অসুস্থ, গুরুতর অসুস্থ, আত্মহত্যা, 3টে ফোনে 3 রকম। এখানে মানে আপনারা যে বলছেন যদি এটা কিছু চাপা দেওয়ার চেষ্টা হয়ে থাকে, ইফ দেয়ার ইজ সামথিং টু হাইড, আমি বলছি এটা যদি কিছু লোকানোর চেষ্টা হয়ে থাকে যেটা আপনারা প্রশ্ন তুলছেন, তাহলে যিনি লোকানোর চেষ্টা করেছিলেন এই প্রশ্নটা তো অ্যাসিস্ট্যান্ট সুপার করেছেন সো কল, তার কথা অনুযায়ী তো অ্যাসিস্ট্যান্ট সুপার কি এটা জানতেন না যে 2 ঘন্টা পরে বাবা মা যখন আসবেন তাদের মেয়েকে দেখার পরে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে? তাহলে কি দেবাংশু লোকানোর কোনো চেষ্টা হয়নি বলে মনে হয়? লোকানোর চেষ্টা হয়েছে কিনা এটা তো সিবিআই বলবে। না, আমি তোমায় জিজ্ঞেস করছি, মানে তুমি যেহেতু বলছো লোকানোর চেষ্টা 2-3 ঘন্টার জন্য করবে, আমি এটাই বলতে চাইছি। এটা সাধারণভাবে এটা আমার মনে একটা প্রশ্ন জাগছে যে কারণ দেখুন পোস্টমর্টেম তো হয়েছে, পোস্টমর্টেমে তো ধর্ষণ উঠে এসছে, যদি লোকানোর চেষ্টা হয়ে থাকতো, গোটা ঘটনাটাই কিছু লোকানোর চেষ্টা হয়ে থাকতো, তাহলে পোস্টমর্টেম রিপোর্টে তো ধর্ষণ আসতো না। দেবাংশু এই প্রশ্নগুলোর মধ্যে তো এই বড় প্রশ্নটা উঠে আসছে লোকানো, এমনকি চাদরের রং নিয়েও কিন্তু ইতিমধ্যে ধোঁয়াশা এবং প্রশ্ন উঠে আসছে। জানাবো আলোচনায়, একটা বিরতির পর জনগণমনতার সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতা। এক তো অডিও ক্লিপ, 3টে অডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়েছে যা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবং তা নিয়ে বিতর্ক প্রশ্ন কম উঠছে না। আর অপরদিকে চাঁদর নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, জানাবো। কিন্তু তার আগে আমাদের সঙ্গে অন্যান্য অতিথিদের সঙ্গে যোগ দিয়েছেন অংশুমান মিত্র, সম্পাদক সিনিয়র, ডক্টর ফোরাম। অংশুমান বাবু, আপনাকে স্বাগত। অংশুমান বাবু, আসবো একটু আমাদের সঙ্গে থাকুন। কিন্তু কি রঙের চাদরে ঢাকা ছিল নির্যাতিতার দেহ? মায়ের দাবি সবুজ, যদিও পুলিশের দাবি রং ছিল নীল। আরজিকর কাণ্ডে চাদরের রং নিয়ে বাড়ল রহস্য। আরজিকরে ধর্ষণ খুনের পর 3 সপ্তাহ পার, পুলিশের থেকে তদন্তভার সিবিআই এর কাছে গিয়েছে, কিন্তু সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। জানা যায়নি অপরাধের উদ্দেশ্যও। এই পরিস্থিতিতে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা করছে নির্যাতিতার পরিবার। বৃহস্পতিবার জি 24 ঘন্টার প্রতিনিধির সঙ্গে কথোপকথনে আরও একটি বিস্ফোরক অভিযোগ করলেন নির্যাতিতার মা। তার দাবি, মেয়ের দেহ উদ্ধারের পর শরীরের চাদর একাধিকবার বদলানো হয়েছে। এখন দেখতে গেলাম সবুজ চাদর, কিন্তু স্টুডেন্টরা একটা ফটো তুলেছে সেটা নীল চাদর। এবং আমার মেয়ের বডি দেখে মনে হয়েছে যে তার যে ইনজুরিগুলো ছিল তার সাথে যে মানে পৈশাচিক অত্যাচার হয়েছে, সেইখানে দাঁড়িয়ে বেডটা ওরকম সুন্দর সুরক্ষিত থাকবে না, তার হাতটা কপালে থাকবে না, তার জুতোটা সমান সুরক্ষিত একদম সাজানো থাকবে না, এগুলো দেখেই মনে হয়েছে। এর জেরেই প্রশ্ন উঠছে, নীল না সবুজ? কি রঙের চাদরে ঢাকা ছিল দেহ? সত্যি কি বদলানো হয়েছিল চাদর? বিতর্ক মাথা চাড়া দিতেই আসরে নামে লালবাজার। সাংবাদিক বৈঠকে রং বিভ্রাট উড়িয়ে দাবি করা হয় আগাগোড়া নীল চাদরেই ঢাকা ছিল নির্যাতিতার দেহ। যেই চাদরটা দিয়ে কভার করা হয়েছিল সেটা কিন্তু নীল ছিল। আপনারা জানেন যে পুলিশের যখন যে কোনো কেসে কিন্তু আমাদের ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি একটা বড় পর্ব। আমাদের কিন্তু 12টা 25-এ ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি শুরু হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে হয়েছে। যখন ইনকোয়েস্ট হয়েছে তখন হয়েছে, যখন ফরেনসিক টিম এসেছে তখন হয়েছে, তারপর যখন সিজার হয়েছে তখনও কিন্তু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি হয়েছে। এবং এই 3টেতেই কিন্তু চাদরের রং নীল ছিল। দাবি পাল্টা দাবি। দিনের শেষে নীল সবুজের জালে জড়িয়ে আরজিকর রহস্য। ক্যামেরায় জয়ন্ত ও কমলের সঙ্গে শ্রেয়সী, বরুণ ও পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা।
আসবো আলোচনায়। অরিন্দমবাবু, প্রথমে আপনার কাছে আসবো। ধোঁয়াশা বেড়ে যাওয়া, কোথাও কি মনে হচ্ছে না তদন্তের গতি প্রকৃতি অন্য জায়গায় নিয়ে যাওয়া, আবারও কি ধামাচাপার তত্ত্ব চলে আসছে না? এই যে ব্ল্যাঙ্কেট বা চাদরের রং, তা নিয়েও প্রশ্ন উঠছে না? দেখুন, প্রথম আমি বলেছিলাম যে দেবাংশুবাবু যে বক্তব্যটা প্রথম বলেছে আমি সহমত পোষণ করি, কিন্তু উনি একটা কথা বলেছেন যে ওখানে যে ডেড বডি যখন নাকি পোস্টমর্টম হয় ওখানে রেপ বা বিভিন্ন মাল্টিপল ইঞ্জুরিগুলো ছিল। আচ্ছা, আপনি আমাকে বলুন তো যে এত তাড়াতাড়ি ডেড বডিটা পোড়াবার কি প্রয়োজনটা ছিল? আপনি আমাকে এই কথাটা শুধু বলুন। কারণ আপনি জানেন যে অ্যাজ পার প্রভিশন ইফ নেসেসারি 2 বার পর্যন্ত পোস্টমর্টম হয়। আরেকটা আপনাকে বলে দিচ্ছি, অ্যাজ পার হেলথ সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে, স্পেসিফিক রয়েছে যে সেইখানে আফটার সানসেট কোনো অবস্থাতে মার্ডার সুইসাইড পোস্টমর্টম হবে না। কোনটা হবে? অর্গান যদি ডোনেট করতে চায়, অর্গান যদি ডোনেট করতে চায়, ইজ এ ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন, সে দিতে পারে। আচ্ছা, একের পর এক এই যে চাদরটা নিয়ে বলছেন, আমি ডিসি সেন্ট্রালকে গুরুত্ব দেবো কারণ উনি আমার সাহেব, কিন্তু আর প্রশ্ন হচ্ছে যে যেদিন নাকি ওই স্টুডেন্টরা বলছিল যে সেই স্টুডেন্টদের যদি আজকে সদিচ্ছা থাকে তাদের ডেকে ইন্টারভেনশন করে স্টেটমেন্ট নিলেই তো সব বোঝা যায় যে প্রথমে কি, এবং সে যদি চাদর দেয়। আচ্ছা, আপনাকে বলি, দেখুন ডেড বডির উপরে যদি চাদর দেয় না, রক্তাক্ত অবস্থা, তার মধ্যে না অনেক রক্ত থাকে, রক্ত। এটা হচ্ছে ব্লাড গ্রুপটা দেখার জন্য ইনভেস্টিগেশন পারপাসে ভীষণ প্রয়োজন। তাতে কি আদৌ রক্ত রয়েছে? তাতে যে আজকে যার 164 161 স্টেটমেন্ট কি আদৌ করা হয়েছে? এই যে প্রমাণ লোপাটের অভিযোগ বারবার করে করা হচ্ছে, সেখানে কি চাদরের রং বদলেও এরকম কোন ক্ষেত্র কি আদৌ আসতে পারে? এটা তো স্যাম্পল থাকতে পারে, হয়তো সিমেন্ট ছিল আগে চাদরটায়, পরেরটা থাকবে না। আমি সতর্কভাবে আমি বলছি, এটা একমাত্র বিলিভ এন্ড ডিসবিলিভ। যখন তাই হয় তাহলে যারা বলছে তারা তো কলেজ স্টুডেন্ট। ওই দিনে তো কলেজ স্টুডেন্টরা বলছিল যে আমরা ছুটে না গেলে ওটা ইউডিকে স্ট্রিট হতো। তাদের যারা দেখেছে তাদের স্টেটমেন্ট নিয়ে তো আজকে এটা স্টেটমেন্ট নিয়ে করতে প্রমাণিত হয়ে যায়। অংশুমান বাবুর কাছে আসবো। অংশুমান বাবু, ইতিমধ্যে কিন্তু পরপর প্রশ্ন আন্দোলনে রাস্তায় মানুষ, আজও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আন্দোলন চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ধোঁয়াশা প্রশ্ন অনেকগুলো জায়গায় কি রয়ে যাচ্ছে না? আমরা অংশুমান বাবুর কাছে যাব অবশ্যই করে, কিন্তু তারই সঙ্গে কিন্তু সেই প্রশ্নের জায়গায় শতরূপ। দেখুন, আমি দেবাংশু যে কথাটা বললো, এক তো অরিন্দমদা বললেন, দেখো পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে ইটস অ্যাবাউট বাইং টাইম, সময় নষ্ট করে, সময় ক্ষয় করিয়ে প্রমাণ লোপাট করা। ওই যে ঘরের যেদিন ভিড়টা আমরা দেখলাম পরে ভিডিওটাতে, আর যে করে এত ডিপার্টমেন্ট আছে, ওখানে দেখলাম কাকে ফরেন্সিক মেডিসিনের প্রধানকে, মানে ফরেন্সিক ট্রেস নষ্ট করার কাজ যে ব্যক্তিটি সবচেয়ে ভালোভাবে করতে পারবেন, ঘটনাচক্রে তিনি ওখানে উপস্থিত। তিনি করছিলেন কি করছিলেন না সেটা তদন্ত সাপেক্ষ, আমি বলছি না যে করছিলেন, কিন্তু এত লোক থাকতে কোনো অর্থোপেডিশিয়ান নেই ওখানে, কোনো নিউরোসার্জন নেই, ঠিক ফরেন্সিক মেডিসিনের লোক ওখানে দাঁড়িয়ে আছে। সকাল মানে ভোর রাত্রে মৃতদেহ পাওয়া গেল, রাত্রি 11:15টার সময় এফআইআর হচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে সময় খরচা করানো হচ্ছিল যাতে কিনা প্রমাণ লোপাট করা যায়। দেবাংশুর প্রশ্নের কথা বললো, আমি একটা প্রশ্নের কথা বলছি। এই জন্য ইন্দিরা মুখার্জি বলছেন যে 51 ফিটের ঘর ছিল, 40 ফিট অঞ্চল আমরা কর্ডন করেছিলাম, বাকি 11 ফিট খুলে রেখেছিলাম। ভাই, এটা কি কথাঞ্জলিতে লেখা আছে যে ঘরে খুন হবে এবং ধর্ষণ হবে সেই গোটা ঘরটা ক্রাইম সিন নয়, ঘরের একটা অংশ ক্রাইম সিন, বাকিটা মাছের বাজার? এটা ভারতের সংবিধানের কোন বইতে লেখা আছে? কথাঞ্জলি ছাড়া আর কোনো বইতে তো এটা লেখা থাকতে পারে বলে আমার মনে হয় না। এবং এইটা কোনো তৃণমূলের মুখপাত্র বলছে না, বলছে কি কলকাতা পুলিশের একজন দায়িত্বশীল অফিসার। এইগুলো কি ছেলে খেলা হচ্ছে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হয়নি, ওনার পিসি কেন 4 দিনে গ্রেপ্তার করেনি, কেন তার বদলে তাকে প্রাইস পোস্টিং দিচ্ছিল, সে তো অন্য প্রসঙ্গ, সে প্রশ্ন করা হচ্ছে, তোমরা সবাই করছো, সে আলাদা কথা। দেখো, আজকে তৃণমূল কংগ্রেস কি অভিষেক ব্যানার্জি যে লোকটার গ্রেপ্তারি চাইছে, অভিষেক ব্যানার্জি দলের পরিচালিত গভর্নমেন্ট সেই লোকটাকে সাসপেন্ড পর্যন্ত করলো না এখন অবধি। আইএমএ তাকে সাসপেন্ড করে দিল। আইএমএ কিন্তু কোনো সরকারি সংস্থা না, ডাক্তারদের একটা অ্যাসোসিয়েশন। আইএমএর এই বিবেকবোধ রয়েছে, তারা সাসপেন্ড করে দিল। অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের বোধহয় সন্দীপ ঘোষ সদস্য, তারা সাসপেন্ড করে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার, যে সরকারের মানে যে দল সেই সরকার চালায়, তাদের নেতা মুখ্যমন্ত্রীর সামনে মঞ্চে দাঁড়িয়ে গ্রেপ্তারি চাইছে সন্দীপ ঘোষের, তাকে সাসপেন্ডটুকু করছে না। এগুলো তো আমরা সব দেখতে পাচ্ছি। সুতরাং এই প্রশ্নগুলোর জবাব তো এদেরকে দিতে হবে। কেননা আমি যেটা গোটা ঘটনাটা চলছিল, যে আমি বারবার করে যেটা বলার চেষ্টা করছি, যে আজকের এই অডিও টেপটাকে কি চাদর বদলে দেওয়ার প্রশ্নটাকে আলাদা করে দেখলে হবে না।
পরিবারকে বসিয়ে রেখে মৃতদেহ বাড়ি পাঠিয়ে দেওয়া থেকে শুরু করে একাধিকবার প্রমাণ নষ্ট করার চেষ্টা থেকে শুরু করে আজকে মুখ্যমন্ত্রী রামকৃষ্ণকে কোট করে বলছেন একটু ফোঁস করো। আরে রামকৃষ্ণ অপরাধীদের বিরুদ্ধে ফোঁস করতে বলেছিলেন, অপরাধীদের হয়ে ফোঁস করতে বলেননি। সুতরাং এই যে সরকার থেকে একদিকে প্রতিবাদকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাকে তাকে গ্রেপ্তার করছে, কেউ ফেসবুকে পোস্ট করলে তার বাড়িতে গিয়ে সেই পোস্ট ডিলিট করাচ্ছে, নাহলে তাকে লকআপে ভরার ভয় দেখাচ্ছে, অপরদিকে এই রকম ভাবে প্রমাণ লোপাট করার একটার পর একটা হচ্ছে তথ্য উঠে আসছে। এই গোটা ঘটনাটাকে একটা জায়গায় রাখলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে রাজবাড়ির ধর্ষক। এত বড় গল্প আছে। অংশুমান বাবু, বারবার করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠে আসছে, কি বলবেন আপনি? হ্যাঁ, এই যে চাপানোতরটা চলছে, যেটা দেশের মানুষ, প্রথমে চিকিৎসক সমাজ, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, তারপরে নার্স, প্যারামেডিক্যাল স্টাফ এবং সারা দেশের আপামর জনসাধারণ, বিশেষ করে মহিলারা যে দাবিতে রাস্তায় নেমেছিলেন, সেই দাবি থেকে ঘুরিয়ে আজকে বিভিন্ন রাজনৈতিক দল যারা বিভিন্ন সময় সরকার চালিয়েছেন, বর্তমানে আমাদের রাজ্য সরকার, বিগত দিনের রাজ্য সরকার, বর্তমানে যারা কেন্দ্রীয় সরকার, প্রত্যেকেই কিন্তু এই একই দোষে দুষ্ট। 2001 সালে আরজি করে সৌমিত্র বিশ্বাস খুন হয়েছিল, সেটাও তখন অন্য সরকার ছিল, আগের সরকার ছিল, তারাও কিন্তু এটাকে সুইসাইড বলে চালিয়ে দিয়েছিল, স্মরণ সভাও তাদের সরকারি সংগঠন সব করে দিয়েছিল। অনেক পরে ধরা পড়লো সেটা মার্ডার, তার কেস এখনো চলছে। এই যে ব্যবস্থাটা, এইটা যে সম্পূর্ণ ব্যবস্থাটা যায়, আজকে যারা আজকে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, তাহলে কি আপনারা সিস্টেমের বিরুদ্ধে অভিযোগ করছেন? আন্দোলন কি সিস্টেমের বিরুদ্ধে নাকি সম্পূর্ণ পুরো বিষয় জাস্টিস এবং পরিবর্তন? একদম জাস্টিসের কথাই আমরা বলছি। এইখানে এখন এই যে বিভিন্ন এর গদি দখল, তার গদি দখল, ভাঙচুর, এই বিভিন্ন যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি এই আন্দোলনের নাম করে হচ্ছে, এইটা বেসিক্যালি আন্দোলনকে আজকে ঘুরিয়ে দেওয়ার জন্য, আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য, এবং আপামর জনসাধারণ যে স্বতঃস্ফূর্তভাবে যে গণতান্ত্রিক এক্সারসাইজে নেমেছিলেন, একমাত্র ইলেকশন, ভোট এবং এই দখলদারি বন্দুকবাজ, এটা কিন্তু গণতন্ত্র নয়। সাধারণ মানুষ তার বক্তব্য নিয়ে, চিকিৎসকরা, নার্সরা তার বক্তব্য নিয়ে, মহিলারা বক্তব্য নিয়ে, সুতরাং প্রতিবাদ তো বিভিন্ন জায়গায় আসছে এবং জাস্টিসের কথা তো বলছে। অর্চনাদি, অরিন্দম বাবু বলছেন যে এই যে বিভিন্ন জায়গায় মারধরের পরিস্থিতি বা নানান ঘটনা তৈরি হলো, অর্থাৎ আমরা দেখেছিলাম যে নবান্ন দখল অভিযান, নবান্ন অভিযানের কথা যেটা বলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এক। দ্বিতীয়ত সন্দীপ ঘোষ আজ নিয়ে, আমি যদি খুব ভুল না বলি, 13 দিন সিবিআই এর দপ্তরে হাজিরা, জিজ্ঞাসাবাদ, কিন্তু আপডেট বিশেষ কিছু কি মনে হচ্ছে? আমি তো আগের প্রসঙ্গগুলোতে বলতেই পারিনি, আমি ভুলে যাচ্ছিলাম এখানে এসে যে আমরা প্রধান বিরোধী দল বিজেপি করি এবং যারা সত্যিকারের প্রতিবাদ করছে এই ঘটনার হয়ে রাস্তায় মাটিতে দাঁড়িয়ে। কি বলছেন? সাধারণ মানুষ সবথেকে বেশি প্রতিবাদ করছে। কি বলছে? রাজনৈতিক দল তাদের বক্তব্য, তাদের এজেন্ডা থাকতে পারে, আপনি অন্য প্রসঙ্গে ঢোকানোর চেষ্টা করতে পারেন। সাধারণ মানুষ সবার আগে রাস্তায় নিয়ে প্রতিবাদে, উই ওয়ান্ট জাস্টিস, তাদের কথাই অর্চনাদি বলুন। বিজেপির তো প্লিজ অংশমান বাবু, অর্চনাদির উত্তর নিয়ে প্লিজ অংশমান বাবু সঙ্গে থাকুন। যেদিন ঘটনা ঘটেছে সেদিন 12টার সময় আমি হাসপাতালের ওপরে সেমিনার রুমে পৌঁছাই 1:45। সেখানে তখন এমএলএ, লোকাল এমএলএ এবং কাউন্সিলর তৃণমূলের দুজনে, কলেজের প্রিন্সিপাল তখনও ছিল, সেই সময় ভিডিওগ্রাফিটা হয়নি, যে কথাগুলো বলা যায় হয়নি, এমএসবিপি ছিলেন, ফরেন্সিকের শুধু এইচওডি নয়, আপনারা যে বলছেন মানে এলাপাথারি লোক দিয়ে ভর্তি ছিল, কোনো কর্ডন ছিল না, কোনো সাদা চাদর ছিল না। আমি যতক্ষণ না বডি বের করে নিয়ে যায় ততক্ষণ আমি ওখানে দাঁড়িয়েছিলাম এবং মিতার বাবার সাথে এবং মায়ের সাথে কথা বলেছি। সেই জায়গার থেকে আমি বলছি যে আমি ডাক্তার, আমার ওই কলেজে, ওই হাসপাতালে যে অ্যাক্সেস, সেটাকে ভর করেই আমি এগুলো করতে গেছি, বিজেপি নেত্রী হিসেবে নয়। এই রাজ্যের একজন মহিলা এবং একটা মা যার মেয়ে ডাক্তার, যে রাত্রে হাসপাতালে ডিউটি করতে যায়, আমার কাছে বিগ কনসার্ন। এই টিভিতে বসে দুটো কথা বলা কনসার্ন নয়। পশ্চিমবঙ্গে থাকবো কিনা, আমার মেয়েকে রাতে ডিউটি করতে হাসপাতালে পাঠাবো কিনা, আমার গভর্নমেন্ট আমাকে শেল্টার না দিয়ে আমাকে যে আমার বাচ্চাকে যে প্রোটেকশন দেবে না তাকে গার্ড করবে কেন? এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই। সেটা হলো আরজি করে ডাক্তার কোন এই প্রথম নয়, 2003 থেকে আপনারা জানেন সেই পাহাড়ে উঠে সেখানে শ্বাসকষ্টে মারা গেছে, পোস্টমর্টম এমন অল্টিটিউডে ছিল। পরবর্তীকালে যে র্যাকেট
একদিকে জাস্টিসের জন্য রাস্তায় মানুষ এবং অপর দিকে কিন্তু প্রমাণ লোপাট সহ আরো নানান বিষয় নিয়ে অভিযোগ উঠছে। তাহলে অতি দ্রুত বিচার কোথায় দাঁড়িয়ে প্রত্যেক অতিথির কাছ থেকে আমরা জানার চেষ্টা করব খুব সংক্ষেপে। শক্তিদা, খুব সংক্ষেপে প্লিজ। না, আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে পরিষ্কারটা হচ্ছে অসুস্থ, গুরুতর অসুস্থ, আত্মহত্যা, তারপরে নোট অফ ইন্টারোগেশন, চাদরের রং নীল না চাদরের রং সবুজ সেটা নিয়ে একটা জিজ্ঞাসা চিহ্ন। পরিষ্কারভাবে বলছে, ওই যে বললেন না তৃণমূলের প্রতিনিধি যিনি আছেন যে 2 ঘন্টার জন্য কেন মিথ্যে কথা বলবেন। যখন গভর্নমেন্ট কোনো একটা ফ্যাক্টকে সাপ্রেস করতে চান, একটা মিথ্যেকে বলতে 1000টা মিথ্যে কথা বলতে হয়। এবং আই এম টেলিং ভেরি ক্লিয়ারলি যে আজকে আমাদের স্টেট গভর্নমেন্ট প্রকৃত ঘটনাটাকে চেপে দেওয়ার জন্যে এখন গতকাল দাঁড়িয়ে ফোর্স করা রামকৃষ্ণ দেবের প্রায় জনগণকে থ্রেট করলেন এবং এই কথাও বললেন আমাদের সময় সংক্ষিপ্ত বলে। অংশুমান বাবু খুব সংক্ষেপে প্লিজ। হ্যাঁ, এখন আমাদের রাজ্য সরকারও ধামাচাপা দিয়েছে, কেন্দ্রের হাতে এখন এখানে নেই, সিবিআই এর হাতে, সুপ্রিম কোর্ট সমস্তটাই। সুপ্রিম কোর্টও যতটা উদ্বেগ আর ডাক্তারদের চাপ দিতে, তার কিন্তু এই যে ইনভেস্টিগেশন টাইমলি শেষ করে যে যেটা টু রিস্টোর জাস্টিস, সেটার প্রতি সেই কমিটমেন্ট কিন্তু আমরা দেখতে পাই না। আমরা অত্যন্ত মর্মাহত। সারা দেশের চিকিৎসক, সারা দেশের মানুষ অপেক্ষা করছেন সুপ্রিম কোর্টের দিকে, সবাই অপেক্ষা করছে অংশুমান বাবু সেদিকেই তাকিয়ে অতি দ্রুত বিচারের জন্য। অরিন্দম বাবু। না দেখুন, প্রথম কথা হচ্ছে আমি আলোচনা শুধু 2টো পয়েন্ট বলছি। সুপ্রিম কোর্ট অবজারভেশন যেটা বলছে দেহ সৎকারের পরে এফআইআর। আচ্ছা, মার্ডার কেসের তদন্ত একরকম হয়, স্কুটিনাইজ করতে হয় ডেড বডিটা পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর স্টার্ট হলো। আরেকটা শুনুন, রাত 11টার পরে সিন অফ ক্রাইম সিল করছে। হোয়াট ইজ দিস? আপনি আরেকটা বলুন, ন্যাশনাল টাস্ক ফোর্স নাকি তৈরি করেছে আজকে অল ইন্ডিয়া রেডিও, আমি ভোর 5:30টার সময় শুনলাম। আপনি আমাকে বলুন তো, হসপিটালে বিশাখা গাইডলাইনটা কি করেছিল? এই যে মেয়েটা আজকে দীর্ঘদিন ধরে বহু মেয়ে বলছে তাদের উপরে কত অত্যাচার হচ্ছে, বিশাখা গাইডলাইন। তাহলে এই যে বলছে ন্যাশনাল টাস্ক ফোর্স করো, স্টেট গভর্নমেন্ট বলছে সিকিউরিটি কমিশন করো, আজকে এই সমস্তগুলি ইট অ্যাপিয়ার্স টু বি দ্য লিপ সার্ভিস। ঘটনার পর করো, আগে থাকতে কেনই বা ব্যবস্থা নয়, কেনই বা না জন্য। আমি খুব সংক্ষেপে 3টা কথা বলছি। প্রথমে আমি বলছি আমার একটা ভুল হয়েছিল বলা, আমি খুব সম্ভবত রিজু ঘোষাল বলেছিলাম, তৃণমূল প্রতিনিধির নাম বলতে গিয়ে ওটা রিজু দত্ত হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে একটা কথা শুনলাম একটু আগে সম্পর্কে বক্তব্য তোমারই। হ্যাঁ, আমারই। আমি তো আমার কথা, আমার মুখ দিয়ে তো আমার বক্তব্যই বেরোবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা বললাম, আমি একটা কথা শুনছিলাম যে নাকি এখন যে লড়াইগুলো হচ্ছে সরকার বিরোধী একটা চক্রান্ত হচ্ছে। আমি জানতে চাই শান্তনু সেন কি সরকার বিরোধী চক্রান্ত করছিলেন তৃণমূল কংগ্রেসের? উনি যে কথাগুলো বলেছিলেন যার ফলে ওনাকে পত্রপাঠ কয়েক মিনিটের মধ্যে সরিয়ে দেওয়া হলো। সুখেন্দু শেখর রায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি কি সরকার বিরোধী চক্রান্ত করছেন, যার জন্য লালবাজারে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হলো খালি মেয়েটির হয়ে বিচার চেয়েছিলেন বলে? এবং যে কথাটা বলা হলো 2003 সালে আরজি করে সন্দীপ বিশ্বাসের, আমি খালি এই বলে দিই, এই যে মিথ্যাচারটা করা হচ্ছে, সন্দীপ বিশ্বাসের মৃত্যুর ক্ষেত্রে তার পরিবার এবং আরজি করে ডাক্তারদের একটা অংশ জুডিশিয়াল এনকোয়ারি চেয়েছিলেন। কয়েক ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার জুডিশিয়াল এনকোয়ারি দিয়ে দিয়েছিলেন এবং যা তদন্ত পাওয়া গেছিল পশ্চিমবঙ্গ সরকারের হ্যান্ডওভার করা জুডিশিয়াল এনকোয়ারির ফলেই সেই জাস্টিস পেয়েছেন ডক্টর সন্দীপ বিশ্বাস। এখন কারোর যদি এটা বক্তব্য হয়ে থাকে স্মরণসভা কেন করা হয়েছে, মানে কেউ খুন হলে স্মরণসভা করা যাবে না, খালি জন্ডিসে মারা গেলে স্মরণসভা করতে হবে, সেইটা হয়ে থাকলে আলাদা কথা। কিন্তু আমি এই ফালতু মিথ্যে কথাগুলো না বলে আজকের যে ঘটনাটাকে নিয়ে, যেখানে আমরা পরিষ্কার প্রমাণ লোপাটের চেষ্টা করছি দেখছি, তার বিরুদ্ধে যদি আমরা অবস্থান না নিতে পারি তাহলে মানুষ হিসেবে আমরা পরের প্রজন্মের কাছে অপরাধী হয়ে থাকবো। ব্যাপারটা হচ্ছে যে সব ব্যাপারে এত গরমিল, এত কিছুর পরেও তৃণমূল কি করছে, সরকার তারা তো নিজের দায়িত্ব নেয় না। তারা বিনীত গোয়েল, তারা সন্দীপ ঘোষ, এই ইন্দিরা মুখোপাধ্যায়, এই জাতীয় কয়েকজনকে সামনে দিয়ে পুরো জিনিসটাকে একটা সিস্টেমিক ওয়েতে একটা ম্যানুফ্যাকচার্ড একটা ডকুমেন্ট ট্যাম্পার করে তৈরি করছে। যখন ধরা পড়ছে হাইকোর্টের কাছে, সুপ্রিম কোর্টের কাছে, তখন সিবিআই, এখন অভিষেক ব্যানার্জি, তৃণমূলের যা কাজ, এই কাজের বেলা কাজী, কাজ ফুরালে পাজি, ওরা এখন বলছে সন্দীপ ঘোষকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, সন্দীপ ঘোষকে কেন এই করছে। আরে ইট ইজ কোর্ট মনিটরড। কোর্ট মানে 5 তারিখের জন্য ওয়েট করুন, 5 তারিখে সিবিআই কি জমা দেবে। আমি যদি দিন না ভুল বলি 13 দিন সিবিআই দপ্তরে হাজিরা চলছে। আমরা তো চাই সিবিআই তার রিপোর্ট তাড়াতাড়ি দিক, সিবিআই সত্যিকারে খুনিকে ধরুক যত শীঘ্র। দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন। আমি বললে তো হবে না, আপনাকে বুঝতে হবে সিবিআই যাদের সাকসেস রেট সমস্ত পুলিশের মধ্যে সবাই চাইছে, আমি চাইছি যত শীঘ্র সম্ভব, কিন্তু কোর্ট মনিটর বা কারা স্পষ্ট হোক এবং অতি দ্রুত বিচার। কোর্টকে 5 তারিখে রিপোর্ট সাবমিট করতে বাধ্য সিবিআই।
এবং সেই জায়গার দিকে সবাই তাকিয়ে আছে। প্রথম কথা এটা। একজন লোক দ্বিতীয় কথা শুনুন, এত বড় কোর্ট মনিটর, কোর্টই তো বলেছিল সিবিআই নিয়োগ মামলায় প্রমাণ লোপাট করছে। বলুন সময় সংক্ষিপ্ত। তাহলে ও আবার বলুক। হ্যাঁ বলছি একবার। যেই জায়গাটায় কোর্ট এত বড় একটা কনস্পিরেসি, এটা শুধু একটা মার্ডার নয়, রেপ নয়, বা কেউ এসে করে গেছে একটা ইয়েকে ধরে নিয়ে যে আমি করে দিয়েছি, একে শুট করে দাও, একে ইয়ে করে, সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে এর মধ্যে একটা যে জিনিসগুলো সন্দীপ ঘোষকে এনকোয়ারি করছে, ছেড়ে দিচ্ছে, সে কাকে ফোন করছে, কোথায় যাচ্ছে, সেগুলো ধরে আবার ডাকছে। এই যে প্রসেস করে 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 ওরা যে বলছে বহুত দেবাংশু আচ্ছা, আমি অনেকগুলো অভিযোগ যার মধ্যে বারবার করে ধামা চাপা, এই শব্দ বন্ধটা বারবার করে আসছে। নাম্বার 1 হচ্ছে শতরূপদা যে কথাটা বললেন, শুভেন্দু শেখর রায়কে এই জন্য ডাকা হয়েছিল যে তিনি মেটার হয়ে প্রতিবাদ করছেন, এই জন্য ডাকা হয়নি। তিনি টুইটে একটা ভুল কথা বলেছিলেন কুকুর নিয়ে আসা নিয়ে, সেটার জন্য পুলিশ তাকে ডেকেছিলাম, তিনি তার টুইটটা ডিলিটও পর্যন্ত করেছিলেন পরে। 2 নম্বর কথা হচ্ছে যে এখানে অনেকগুলো কথা হলো, আমি প্লিজ আমি কারোর সময় বলিনি, প্লিজ লাস্টে যেন মাঝে কেউ না ঢোকেন। 2 নম্বর কথা হচ্ছে সরকারের এই কেসে প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয়, উত্তরপ্রদেশের মতো বিজেপির কোনো বিধায়কের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ নয়। 2 নম্বর দিদি আমি আপনার সময় বলিনি মাঝে, প্লিজ ভাই তোমাদের আমি বলিনি, আমার টাইম তো নষ্ট করবেন না, আমি আপনাদের আইনটা দুনিয়ার মানুষ জানে এটা শেষ দেখা নয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক, কোনো মন্ত্রী, কোনো এমএলএ কেউ তৃণমূলের সাথে কোনো কানেক্টেড ঘটনা নয়। গভর্নমেন্টের এখানে লোকানোর কিছু নেই, গভর্নমেন্টের এখানে হাইড করার কিছু নেই। এখন বিষয়টা হচ্ছে সবটা কেন্দ্রীয় সরকারের হাতে আছে। আমার অর্চনাদির কাছে একটা প্রশ্ন, অর্চনাদি দেখতে গিয়েছিলেন ওইখানে, আমি অর্চনাদির কাছে জানতে চাই, কারণ এটা তো সত্যি কনফিউশন। এরকম যদি পেশেন্টের মানে যিনি মারা গিয়েছেন আমাদের বোন, তার বাড়ির লোকের একরকম দেখে থাকেন এবং জুনিয়র ডাক্তার একরকম দেখে থাকেন, দিদি তো দেখতে গিয়েছিলেন, চাদরটার কালারটা সবুজ ছিল না নীল ছিল, ওটা দিদি একটু বলে দিন না। তদন্তের বিষয় দেবাংশু তুলে ধরলো, সেটা রাজনৈতিক ক্ষেত্র নয় বা সেটা এই ক্ষেত্র নয়, নিশ্চয়ই সেরকম পরিস্থিতি তৈরি হলে সামনে গিয়ে বলার ক্ষেত্র তৈরি হবে। দেবাংশু ইতিমধ্যে যদি অ্যাপ্রোচ করেছে, কিন্তু বারবার করে যে বিষয়গুলো উঠে আসছে, অর্থাৎ এতগুলো প্রশ্ন যেখানে সামনে উঠে আসছে, তদন্ত কোথায় দাঁড়িয়ে এবং তারই সঙ্গে অতি দ্রুত বিচার, যার দাবি আপনি আমি আমরা সবাই কিন্তু করে চলেছে, কোথায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রয়েছে আমরা সবাই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। জনগণমন আজকের মতো এই পর্যন্তই, নিচ্ছে একটা বিরতি, এরপর দেখুন পেজ ওয়ান শুক্লা এবং শুভদীপের সঙ্গে।